ট্রেনটা যখন স্টেশনে পৌঁছালো তখন ঘড়িতে প্রায় দুপুর একটা। যাই হোক, দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। আমি শিবু। অফিস থেকে দিন সাতেকের ছুটি পেয়েছি। যাব মামার বাড়ি হাঁসখালি। প্রায় বছর 15 পর যাচ্ছি। ট্রেন থেকে যখন নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা ভ্যান ঠিক করে রওনা দিলাম। মামার বাড়ি পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে গেল। গ্রামের রাত 8টা মানে বেশ ভালোই রাত। যাই হোক, পৌঁছে সবার সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া সেরে আমার মামার ছেলে সুমনের সাথে ওর ঘরে ঘুমোতে গেলাম। আগেই বলে রাখি, ছোটবেলায় শুনতাম এই গ্রামে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটত। গ্রামের মানুষ প্রায় সময়ই অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতো। সেসব অতীতের কথা। আমরা খাটে বসে ছোটবেলার নানা গল্প করছিলাম। ঘড়িতে দেখলাম রাত 11টা বাজে। দুজনে মিলে শোয়ার প্রস্তুতি নেব ভাবছি, এমন সময় সুমন বলে উঠল, রাতে কিন্তু একা বাইরে বেরোবি না। যদি কিছু দরকার হয় আমাকে ডাকবি। আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, কেন রে ভাই, ভূতে ধরবে নাকি? জানিসই তো ভাই, আমাদের এই জায়গাটা তেমন ভালো না। আরে বাদ দে তো, এখনো কি আর ছোট আছি নাকি? আর আমি এসবে বিশ্বাস করি না। তুই শহরের মানুষ, এসবে বিশ্বাস না করারই কথা। কিন্তু ভাই, গ্রাম এলাকা তো, কোথা থেকে কি হয়, দরকার হলে আমাকে ডাকিস ভাই, পাশেই তো আছি। আচ্ছা ঠিক আছে ভাই, ডাকবো ডাকবো। চল এবার ঘুমোই, রাত তো অনেক হলো। এই বলে দুজনে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাতে বাথরুমের জন্য আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি ঘড়িতে রাত 1টা। বাইরে তাকাতেই দেখলাম চাঁদের আলোয় বাইরের সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। আমি ভাবলাম, ও যখন ঘুমাচ্ছে, ফালতু ওকে ডেকে ঘুম ভাঙানোর দরকার নেই। আর বাইরে তো সবই দেখা যাচ্ছে। তাই নিজেই দরজা খুলে বাইরে বের হলাম। বাথরুম সেরে ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন মানুষের একসাথে কথা বলার আওয়াজ পেলাম। ভাবলাম হয়তো মনের ভুল। এত রাতে বাইরে কে থাকবে? মাথা ঘোরাতেই লক্ষ্য করলাম পাশের জঙ্গলে কয়েকজন লোক দাঁড়িয়ে কি যেন করছে। দেখলাম তাদেরই মধ্যে একজন সুমনের ভাই সুরেন। ভাবলাম, এত রাতে ও ওখানে কি করছে? আর ওই লোকগুলোই বা কারা? ভেবেই বলে উঠলাম, এ ভাই, তুই এত রাতে বাগানে কি করছিস? আমার কথা যেন ওরা শুনতেই পেল না। আমি আবার ওকে ডাকলাম। কিরে, কিছু বলছিস না কেন? এবার ওরা আমার দিকে একবার তাকিয়ে কিছু না বলেই জঙ্গলের পাশের পুকুরের দিকে হাঁটতে শুরু করলো। যাচ্ছে কোথায় ওরা? আর কিছু না বলেই ওদের পিছু নিলাম। পুকুরের পাড়ে আসতেই দেখলাম পুকুরের পাড়ে কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ওরা গেল কোথায়? খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখ পড়ল পুকুর পাড়ের ঘাটের উপর। দেখলাম একটা লোক বসে আছে। দূর থেকে তেমন ভালো বোঝা যাচ্ছিল না। কাছে যেতেই দেখলাম লোকটার শরীরটা পুরো চাদরে ঢাকা, পুকুরের দিকে মুখ করে বসে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে ভাই? এত রাতে এখানে কি করছেন? সে মাথা না ঘুরিয়েই বলে উঠল, তোর এখানে কি দরকার?
চলে যা এখান থেকে। আমাকে আমার কাজ করতে দে। চলে যা। আরে ভাই, এদিকে ঘুরে কথা বলুন। আপনি কি এদিকে কাউকে আসতে দেখেছেন? লোকটা আবার রাগের স্বরে বলে উঠল, নিজের ভালো চাইলে চলে যা এখান থেকে, না হলে তোর অনেক বড় ক্ষতি হবে। আমার কাজে বাধা দিস না। আমার জেদ চেপে গেল। কিসের ক্ষতির কথা বলছে? কে লোকটা? আমার দেখতেই হবে। কাছে গিয়ে পিঠে হাত রাখতেই চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা কিছুতে যেন আমি হাত রেখেছি। লোকটি এবার আমার দিকে ঘুরে তাকাতেই দেখলাম সে এক বীভৎস মুখ। কোনো মাংস নেই তাতে, শুধু হাড়, আর মুখ থেকে ঝরছে রক্ত, আর চোখ দুটো জ্বলছে ফাটার মতো, আর তার হাতে রয়েছে একটা কাটা মাথা। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয়ে দৌড় দিলাম, কিন্তু আগাতে পারলাম না। মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধরে রেখেছে। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা মারল। মাটিতে পড়েই ঘুরে তাকাতেই দেখলাম সেই বীভৎস লোকটা আমার দিকেই হেঁটে আসছে। প্রচণ্ড ভয়ে আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, উঠে দেখলাম আমি পড়ে আছি একটা পরিত্যক্ত ভাঙাচোরা ঘরের মধ্যে। কতক্ষণ পড়েছিলাম জানি না। তখনও বাইরের চারিদিকটা অন্ধকার। কি করে এখানে এলাম, কেই বা নিয়ে এলো, তখন এইসব আমার মাথায় আসেনি। শুধু একটাই চিন্তা, আমার এখান থেকে বেরোতেই হবে। বাইরে থেকে পড়া চাঁদের আবছা আলোতে ভাঙা দরজার দিকে এগোলাম। দরজার ফাঁকা দিয়ে দেখলাম আমি পড়ে আছি এক বিশাল বড় ভগ্নপ্রায় বাড়ির একটা ঘরে। বাইরে বেরিয়ে চারিদিকে তাকাতেই দেখলাম বাড়ির সামনেই একটা বিশাল বড় বটগাছ। নিচে তাকাতেই দেখলাম গাছের ঠিক নিচেই কতগুলো লাশ পড়ে আছে। আমি বুঝতে পারছিলাম না আমি কি বাস্তবে আছি না স্বপ্নে। আমি যতই এগিয়ে গেলাম ততই আমার কাছে স্পষ্ট হলো লাশগুলো শুধু মাটিতেই নেই, কেউ যেন কতগুলো লাশকে গাছের সাথেও ঝুলিয়ে রেখেছে। হঠাৎ লক্ষ্য করলাম লাশগুলোর মধ্যে একটা লাশ আমার ভাই সুরেনের। দেখলাম রক্তমাখা শরীর নিয়ে সুরেন মাটিতে শুয়ে আছে। দেখে মনে হলো তখনও তার দেহে প্রাণ আছে। সে যেন চোখের ইশারায় আমাকে কিছু বলতে চায়। আমি কাছে যেতেই আমাকে বলল, ও আসছে, ও আসছে। কে আসছে? কে আসছে? আমার কথা শেষ হবার মধ্যেই দেখলাম সুরেন আঙুল দিয়ে ওই বাড়িটার দিকে দেখাচ্ছে। ঘুরে দেখলাম সেই বীভৎস লোকটা যে পুকুরের পাড়ে বসেছিল ঠিক যেন আমার দিকেই আসছে। কাছে আসতেই দেখলাম সে একা না, তারই মতো আরও কয়েকজন একই দিকে এগিয়ে আসছে। তাদের প্রত্যেকেরই হাতে ছিল একটা কাটা মাথা। এই দেখা মাত্রই আমি প্রচণ্ড ভয়ে উল্টো দিকে দৌড়তে শুরু করলাম। দৌড়ানোর সময় কিছুতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি ঘরে শুয়ে আছি। আমি নাকি প্রায় 2 দিন ধরে নিখোঁজ ছিলাম। আমার ঠিক হতে প্রায় 7 দিন সময় লাগলো। ঠিক হবার পর জানতে পারলাম আমি যেদিন রাতে নিখোঁজ হই, পরদিন সকালে আমার ভাই সুরেন স্কুল যাবার পথে দুর্ঘটনায় মারা যায়। আমি অসুস্থ থাকায় কেউ আমাকে কিছু বলেনি। সেই দিন থেকে আর কোনো দিন মামা বাড়ি যাইনি। কিন্তু এখনও আমার প্রায় মনে হয় যদি আমি ওই লোকটার কথা শুনে ওখান থেকে চলে আসতাম, তাহলে হয়তো আমার ভাই সুরেন এখনও বেঁচে থাকতো।